তো হ্যালো বন্ধুরা, আজকে আমাদের চ্যানেল গল্প ভাইবসে যে গল্পটি আপনারা শুনতে পাবেন সেই গল্পটি হলো জেরম কে জেরমের লেখা রোগ নির্ণয়। আপনাদের সকলকে সুস্বাগত। আপনারা গল্পটি শুনুন এবং সেই মতো লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। আজকে এই গল্পটি আপনারা শুনতে পাবেন আমার ভাইপো বিল্টুর মুখ থেকে। তবে শুরু করা যাক। মনে পড়ে একবার আমি ব্রিটিশ মিউজিয়ামে গেছিলাম ওদের লাইব্রেরিতে অ্যালার্জি সম্পর্কে একটু পড়াশুনো করতে। আসলে আমার একটু জ্বর ভাব হয়েছিল, খুব সম্ভবত অ্যালার্জি থেকেই। বইটা নামিয়ে যেটুকুনি পড়ার পড়ে ফেললাম। তারপর কিছুটা অন্যমনস্কভাবেই বইটার পাতা উল্টাতে উল্টাতে অলসভাবে পাতাগুলোর ওপর চোখ বোলাতে শুরু করলাম। বইটা ছিল একটা মেডিকেল অভিধান গোছের। মনে নেই কোন রোগটার কথা প্রথম পড়ে ধাক্কাটা খেলাম। সেটা নিশ্চয়ই কোনো ভয়াবহ মারণ রোগই হবে। এবং তারপর সেই রোগের প্রাথমিক লক্ষণগুলো পড়ে মনে হলো রোগটি আমার শরীরে ভালোভাবেই বাসা করে রয়েছে। ভয়ে উৎকণ্ঠায় কাঠ হয়ে খানিকক্ষণ বসে রইলাম। তারপর হতাশায় অবসন্ন হয়ে আবার বইটার পাতা উল্টাতে শুরু করলাম। যে পৃষ্ঠায় টাইফয়েড সম্বন্ধে লেখা আছে সেটিতে রোগের লক্ষণগুলো পড়ে পরিষ্কার বুঝতে পারলাম যে বেশ কয়েক মাস ধরেই আমি টাইফয়েডে ভুগছি, অথচ তা আমি জানিই না। তখন ভাবলাম, আচ্ছা, দেখাই যাক না আমার আর কি কি রোগ আছে। চলে এলাম সেই পৃষ্ঠায় যেখানে সেন্ট ভাইটাস ডান্স নামক রোগটি সম্বন্ধে লেখা। এটি স্নায়ুর অসুখ, হাত পা মুখ অনিয়ন্ত্রিতভাবে নড়তে থাকে। যা ভেবেছিলাম তাই, আমার এই রোগটিও আছে। আমার শারীরিক অবস্থা সম্বন্ধে পুরোপুরি ওয়াকিবহল হওয়ার জন্য ততক্ষণে মনে প্রবল উৎসুক জেগেছে। ঠিক করলাম বইটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে দেখব। বর্ণানুক্রমিকভাবে বিভিন্ন রোগ সম্বন্ধে পড়তে শুরু করলাম। প্রথমেই এলো অর্থাৎ কম্প দিয়ে জ্বর। পরিষ্কার বুঝতে পারলাম, হুম, আমার এই জ্বর হয়েছে এবং এক পক্ষকালের মধ্যেই চরম অবস্থায় পৌঁছাবে জ্বরটা। পরের রোগটার নাম ব্রাইটস ডিজিজ, কিডনি সংক্রান্ত অসুখ। একটু স্বস্তি হলো এই দেখে যে এই রোগটি আমার হলেও খুব পরিমিতভাবেই হয়েছে। রোগটি পুষে রেখেও বহু বছর বেঁচে থাকা যায়। কিন্তু হায়, আমার কলেরা আছে, বেশ জটিল রকমেরই আছে। আর ডিপথেরিয়া রোগটার সম্বন্ধে পড়েই বোঝা গেল যে আমি ওটার সঙ্গে নিয়েই জন্মেছি। ইংরাজি ভাষার ২৬টা বর্ণের সবকটি বর্ণ দিয়ে শুরু যতগুলো অসুখ আছে সবই আমার হয়ে রয়েছে। অবশ্য একটি রোগ আমার নেই। সেটি সেটি হলো হাউসমেডস নি, অর্থাৎ কাজের মহিলারা যারা হাঁটু মুড়ে ঘরটর মোছেন তাদের যেই রোগটা হয়। অবশ্য মনটা একটু খারাপ হয়ে গেল বই কি। আমাকে যেন উপেক্ষা করা হয়েছে। কেন আমার হাউসমেডস নি হয়নি? কেন আমাকে এইভাবে পৃথক করে রাখা যায়? একটু পরে অবশ্য মনক্ষুণ্ণ ভাবটা কমেই গেল। ভাবলাম, চিকিৎসা শাস্ত্রের বাকি সমস্ত রোগ যখন আমার আছে, তখন একটা মাত্র রোগ নেই বলে তাতে অত স্বার্থপরের মতো চিন্তা করা উচিত হবে না। ঠিক করলাম ওই রোগটা ছাড়াই আমি চালিয়ে নেব। গেটে বাত, হ্যাঁ দেখলাম ভালোভাবেই রয়েছে, বেশ মারাত্মকভাবেই রয়েছে, অথচ এটার ব্যাপারে আমি জানতামই না। আর জাইমোসিস রোগটা, যেটা ব্যাকটেরিয়া থেকে হয় এবং যা অত্যন্ত ছোঁয়াচে রোগ, মনে হলো বাল্যকাল থেকেই তো আমি এর সঙ্গী। এর পরে বইটাতে আর কোনো রোগের উল্লেখ নেই। সুতরাং আমার আর কোনো রোগ নেই, এই সিদ্ধান্তে পৌঁছলাম।
চুপচাপ বসে আমি ভাবতে থাকলাম, ডাক্তারি শাস্ত্রে আমার মতো এরকম একটা কেস নিশ্চয়ই অসাধারণ। ডাক্তারি ছাত্রদের ক্লাসে এমন নমুনা নিশ্চয়ই অভূতপূর্ব। ছাত্ররা যদি আমাকে পেয়ে যায় তাহলে হাসপাতালের মধ্যে ঘুরে ঘুরে তো বিভিন্ন রোগী, অসুস্থ রোগীদের দেখতে বেড়াতে হবে না তাদের। আমি নিজেই তো একটা জলজান্ত হাসপাতাল। ছাত্ররা আমাকে প্রদক্ষিণ করে নিলেই স্বচ্ছন্দে ডিগ্রি পেয়ে যাবে। হঠাৎ মনে হলো, আচ্ছা, আমার আয়ু আর কতদিনের? নিজেকে পরীক্ষা করার চেষ্টা করলাম। নাড়ি দিয়ে শুরু। প্রথমে তো নাড়ির স্পন্দনই অনুভব করতে পারলাম না। তারপর হঠাৎ নাড়ির স্পন্দন শুরু হলো। তখনই পকেট থেকে যে ঘড়িটা আছে, পকেট ঘড়ি, সেটি বের করে ফেললাম। করে তখন তার সাথে মিলিয়ে দেখলাম 1 মিনিটে 147খানা স্পন্দন। এরপর বুকে হাত দিয়ে হৃদযন্ত্রণা অনুভব করার চেষ্টা করলাম। কিছুই বোঝা গেল না। হৃদযন্ত্রের ধুকপুকানি হচ্ছে না বলেই তো মনে হচ্ছে। অগত্যা এই সিদ্ধান্তে এলাম যে হৃদযন্ত্রটা এতকাল ধরে যথাস্থানে নিশ্চয়ই আছে এবং ধুকপুক করছেই, কিন্তু কিভাবে ওটা চলছে তার সম্যক কারণ আমার জানা নেই। এবার কোমর থেকে মাথা অবধি শরীরের সামনের দিকটা একটু থাবড়ে থাবড়ে দেখলাম। পাজরার দুই পাশে এবং পিঠের ওপরেও চাপড় টাপড় মেরে দেখলাম, কিন্তু কোনো আওয়াজ টাওয়াজ পেলাম না। কিছু বুঝতেও পারলাম না। জিভটা দেখার চেষ্টা করলাম একবার। জিভটা যতটা বের করা যায় ততটা বের করে এক চোখ বন্ধ করে অন্য চোখ দিয়ে জিভটাকে দেখার চেষ্টা করলাম। জিভের ডগাটুকু শুধু দেখতে পেলাম, কিন্তু সেটুকু দেখেই নিশ্চিন্ত হয়ে গেলাম যে জিভে ফুসকুড়িওয়ালা জ্বর, অর্থাৎ স্কারলেট ফিভার হয়েছে আমার। পাঠাগারে ঢুকেছিলাম স্বাস্থ্যবান, সুখী একটা মানুষের মতো। বেরিয়ে এলাম প্রায় হামাগুড়ি দিয়ে রোগজীর্ণ, ভগ্ন স্বাস্থ্য একটা প্রাণী হিসেবে। ডাক্তারের কাছে গেলাম। সে আমার পুরনো বন্ধু। যখনই মনে হয় আমি অসুস্থ, তখন ওর কাছে গেলে ও আমার নাড়ি টিপে, জিভটা দেখে আর আবহাওয়ার ব্যাপারে কথা বলে, অর্থাৎ আমার যেন কিছু হয়নি। এবার বাছাধনের কাছে সত্যি সত্যি অসুখ নিয়ে হাজির হব। মনে মনে বললাম, ডাক্তারের দরকার প্র্যাকটিসের, ও আমাকে এবার রোগী হিসেবে পাবে। 1700 সাধারণ রোগীর মাথাপিছু যদি একটা দুটো করে রোগ সারিয়ে ওর চিকিৎসা শাস্ত্রের চর্চা হয়, তবে খালি আমাকে দেখলেই তো তার থেকে ঢের বেশি প্র্যাকটিস হয়ে যাবে। সুতরাং সোজা গেলাম ডাক্তারের কাছে। ও আমাকে দেখেই বলল, কি হয়েছে তোমার? আমি বললাম, আমার কি হয়েছে সেটা বলে তোমার সময় নষ্ট করব না। জীবন বড়ই সংক্ষিপ্ত। আমার বলা শেষ হওয়ার আগেই হয়তো তুমি মরে গেলে। তাই তোমাকে বলবো আমার কি হয়নি। আমার হাউসমেটস নি রোগটা হয়নি। কেন যে ওটা হয়নি তা বলতে পারবো না। তবে সত্যি যে ওই রোগটা হয়নি তার সমস্ত কারণ আমি জানি, এটাও আমি বলবো না। শুধুমাত্র ওই রোগটাই যে আমার নেই সেটাই বলতে পারি তোমাকে। ওকে বললাম কি করে ব্যাপারটা আমি পরিষ্কার করেছি। ডাক্তার আমার দিকে একবার তাকিয়ে বিনা বাক্য ব্যয়ে আমাকে পরীক্ষা করতে শুরু করলো। কবজিটা ধরলো, বুকে একটা চাপড় মারলো। আশা করিনি ওটা করবে। পুরো কাপুরুষের মতো নিজের মাথাটা আমার মাথায় ঠুকলো একবার। তারপরও বসে বসে একটা প্রেসক্রিপশন লিখে ফেললো। ওটা ভাঁজ করে আমাকে দিতেই আমি ওটা পকেটে পুরে ওর চেম্বার থেকে বেরিয়ে এলাম। প্রেসক্রিপশনের কাগজটার ভাঁজ না খুলেই কাছের একটা ওষুধের দোকানে ওটা দিলাম। দোকানদার ওটায় একবার চোখ বুলিয়ে ফেরত দিয়ে দিল। বলে দিল যে এই সব জিনিস নাকি ওর দোকানে নেই। আমি তখন প্রশ্ন করলাম, আপনার তো ওষুধের দোকান। তখন সে উত্তর দিল, হ্যাঁ, এটা ওষুধের দোকান। এটা যদি মুদির দোকান হতো
আর হোটেলের মিশ্রিত কোনো একটা জগাখিচুড়ি হতো, তাহলে হয়তো আমি আপনাকে সাহায্য করতে পারতাম। গন্ডগোলটা এই যে এটা ওষুধের দোকান। আমি তখন কাগজটা পড়লাম, ওটায় লেখা ছিল 1 নম্বরে 1 পাউন্ড মাংস, সঙ্গে 2 নম্বরে 1 পাইট বিয়ার প্রতি 6 ঘন্টা অন্তর, 3 নম্বরে 10 মাইল হাঁটা রোজ সকালে, 4 নম্বরে ঠিক রাত 11টায় শুয়ে পড়া, আর যে জিনিস বোঝো না সেগুলো মাথায় ঢোকানোর চেষ্টা না করা।